এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা ও অ্যানালাইসিস করব। যেই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে, এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ত আকারে, আসতে পারে সৃজনশীলের ক আকারে। এছাড়াও এখান থেকে অনেক ইনফরমেশান এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্লাসটা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ যাদের বেসিক কনসেপ্ট বুঝতে কিছুটা সমস্যা হয়। তো আমরা প্রথম প্রশ্নটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে কিন্তু গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় কেন? অর্থাৎ বরফকে যদি চাপ দেওয়া হয় তাহলে তার গলনাঙ্ক কমে যায়, কিন্তু গ্যাসকে যদি চাপ দেওয়া হয় তাহলে তার গলনাঙ্ক বেড়ে যায় কেন? এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন আমরা এর একটা এক্সাম্পল জানি, বরফকে চাপ দেওয়া হলে তোমার গলনাঙ্ক যে কমে তার একটা প্রশ্ন ছিল এরকম, বা প্রশ্ন থাকে এরকম যে একটা সুতা দিয়ে তুমি চাইলে একটা বরফের টুকরাকে কাটতে পারবে না। কেন কাটতে পারবে না? কারণ হচ্ছে বরফের টুকরাকে যদি তুমি কাটতে চাও, তুমি যখন চাপ দিচ্ছ তখন সেখানে গলনাঙ্ক কমে যাচ্ছে বলে সেখানে বরফ গলে যায়, কিন্তু যখন নিচে যায় চাপ কমে যাওয়ার কারণে গলনাঙ্ক আগের অবস্থায় ফিরে আসে বলে বরফ টুকরোটা আবার জোড়া লেগে যায়। তো এরকম একটা প্রশ্ন আমরা পড়ি এই অধ্যায়ের ক্ষেত্রে। তো এখানেও সেম কাছাকাছি একটা প্রশ্ন করা হয়েছে যে বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে এমনটা ঘটে না, বরং বেড়ে যায়। উত্তর হচ্ছে যেসব কঠিন পদার্থ তরলে রূপান্তরের সময় আয়তন হ্রাস পায়, মানে যেই সকল কঠিন পদার্থ তরলে রূপান্তরের সময় আয়তন হ্রাস পায়, চাপ বৃদ্ধিতে তাদের গলনাঙ্ক কমে যায়, কারণ বর্ধিত চাপ আয়তন সংকোচনের সুবিধা করে দেয়। বরফ গলে পানিতে পরিণত হলে এর আয়তন হ্রাস পায়, তাই চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। অপরদিকে গ্যাসকে চাপ দিলে অণুসমূহ আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় এবং তরলে পরিণত হয়। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এর রিলেটেড আরেকটা প্রশ্ন অনেক আগে অনেক বেশি পড়ানো হইতো, এটা তোমাদের বেসিক বা হচ্ছে যে জানার জন্য, কনসেপ্টের জন্য আমি বলে রাখি। শীত প্রধান যে দেশগুলো আছে, শীত প্রধান দেশগুলোতে পানির যে পাইপ আছে, শীতকালে সেই পানির পাইপ ফেটে যায়। তো শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় কেন? এর পেছনে কারণ হচ্ছে, তুমি ধরো একটা পাইপের মধ্যে পরিপূর্ণভাবে পানি প্রবাহিত হচ্ছে। এখন পরিপূর্ণভাবে পানি প্রবাহিত হতে গিয়ে যদি টেম্পারেচার কম থাকার কারণে ওই পাইপের মধ্যে বরফটা জমে যায়, তখন কিন্তু পানির যতটুকু আয়তন, বরফের আয়তন তার থেকে বেশি হয় বলে ওই পাইপটা ফেটে যায়। আবার তুমি বাসায় এটা এক্সপেরিমেন্টও করে দেখতে পারো। একদম গ্লাস পরিপূর্ণ এক গ্লাস পানি নিয়ে ফ্রিজে রেখে দাও। ফ্রিজে রাখার পর তুমি যখন দেখবে এটা বরফ হয়ে গেছে, তখন দেখবে এটা গ্লাসের উপরে পর্যন্ত উঠে গেছে বরফটা। কারণ তরল যখন কঠিনে পরিণত হয়, মানে তরল পানি যদি হচ্ছে বরফে পরিণত হয়, তখন এই ক্ষেত্রে আয়তনের পরিমাণ বৃদ্ধি পায়। তো যদি আমার কঠিন থেকে তরলে পরিণত হয় তাহলে অবশ্যই কি হবে? আয়তন হ্রাস পাবে। এইরকম যে পদার্থ আছে যে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় আয়তন হ্রাস পায়, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে যায়। এখন কেন এমনটা হয়? কারণ বর্ধিত চাপ আয়তন সংকোচনের সুবিধা করে দেয়। বর্ধিত যে চাপটা আছে সেটা আয়তনকে সংকুচিত করতে সুবিধা হয়, কারণ কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় তো তোমার আয়তন হ্রাস পাবে। তো এই বর্ধিত চাপটা সেটা আয়তন সংকোচনের ক্ষেত্রে সুবিধা করে দেয়। অন্যদিকে গ্যাসের ক্ষেত্রে আমরা পড়লাম কি যে তাই চাপ বাড়লে অপরদিকে গ্যাসের চাপ দিলে গ্যাস অণুসমূহ আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় এবং তরলে পরিণত হয়। এক্ষেত্রে তাপমাত্রা তেমন পরিবর্তন হয় না, তাই ধর্মের কারণে গ্যাসকে খুব বেশি শীতল না করে চাপ দিয়ে গ্যাসকে তরল করা যায়। মানে গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ওই যে আন্তঃআণবিক যে দূরত্বটা আছে এটা হ্রাস পায়, এক্ষেত্রে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হয় না, তাই চাপ দিলে আসলে গলনাঙ্ক কমে না। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বুঝছো? কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য যেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় ওই পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। মানে যে কোনো পদার্থের তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, এর জন্য এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলার মানে কি? মানে 11 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বুঝায়? তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পাবে। স্ফুটন ও বাষ্পায়নের একটি ব্যাখ্যামূলক পার্থক্য লেখো। এই ব্যাখ্যামূলক পার্থক্য তোমরা এখান থেকে দেখে লিখতে পারবে। আমি জাস্ট কনসেপ্টটা বলি। স্ফুটন হচ্ছে কোনটা? তুমি বাসায় পানিতে তাপ দিচ্ছ, পানি ফুটতেছে, ফুটতে ফুটতে বাষ্পে পরিণত হচ্ছে, এইটা হচ্ছে স্ফুটন। আর শীতকালে তোমার নদী নালার যে পানি হ্রাস পায়, শুকায় যায়, এইটা হচ্ছে বাষ্পায়ন। তো স্ফুটনের ক্ষেত্রে হচ্ছে পুরা তরলের সমস্ত জায়গা থেকে বাষ্পে পরিণত হয়,
স্ফুটনের ক্ষেত্রে, বাষ্পায়নের ক্ষেত্রে শুধুমাত্র তরলের উপরিতল থেকে হয়। তারপরে স্ফুটন হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া, তুমি খুব দ্রুত একটা পাতিল পানিকে হচ্ছে যে একদম শূন্য করে ফেলতে পারবা যদি তাপ দিয়ে রাখো। অন্যদিকে বাষ্পায়ন হচ্ছে খুব ধীর প্রক্রিয়া। এই আলোচনাগুলোই মূলত এখানে করা হয়েছে। তাহলে মূল জিনিসটা হচ্ছে আমরা এটুকু বুঝবো, মানে এক্সাম্পলটা মাথায় রাখবো। স্ফুটন হচ্ছে বাসায় তাপ দিয়ে পানিকে ফুটতে ফুটতে বাষ্পে পরিণত করে ফেলা, অন্যদিকে বাষ্পায়ন হচ্ছে নদ নদীর পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়া। কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। 5 কেজি 10 কেজি ভরের যে কোনো বস্তু এর তাপমাত্রা যদি আমরা কত বাড়াতে চাই, 1 একক বাড়াতে চাই, মানে 1 কেলভিন 1 ডিগ্রি বা হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট এরকম বাড়াতে চাই, তাহলে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের তাপ ধারণ ক্ষমতা বলে। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে হচ্ছে 1 কেজি ভরের বস্তু নিয়ে আমরা হিসাব করি। কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা বস্তুটির উপাদান ও ভরের উপর নির্ভরশীল। একই পদার্থের বিভিন্ন ভরের বস্তুর তাপমাত্রা সম পরিমাণ বৃদ্ধি করতে সমান তাপের প্রয়োজন হয় না। খেয়াল করো, একই পদার্থের বিভিন্ন ভরের বস্তুর তাপমাত্রা সম পরিমাণ বৃদ্ধি করতে সমান পরিমাণ তাপের প্রয়োজন হয় না। যেমন 1 কাপ চা পানির চেয়ে এক পাতিল পানি গরম করতে 1 কাপ পানির চেয়ে 1 পাতিল পানি গরম করতে বেশি তাপশক্তির প্রয়োজন হয়। আবার একই ভরের বিভিন্ন উপাদানের বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি করতে ভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়। যেমন 1 কেজি তামা এবং 1 কেজি পানির তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করতে ভিন্ন পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়। তো এখন আমাদের প্রশ্নটাকে একটু খেয়াল করি। প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা উপাদানের উপর নির্ভর করে, অন্যটা হচ্ছে ভরের উপর নির্ভর করে। আমরা এখানে এক্সাম্পল বললাম যে প্রথম ধরো হচ্ছে ভরের উপর নির্ভর করে। তো ভরের উপর কিভাবে নির্ভর করে? 1 কেজি কোনো একটা জিনিসের 1 কেজি কোনো একটা পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হবে, 10 কেজির ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি পরিমাণে তাপের প্রয়োজন হবে। অথবা এখানে যে এক্সাম্পলটা দেয়, 1 কাপ পানি গরম করতে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, 1 পাতিল পানি গরম করতে তার থেকে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। তার মানে ভরের পরিবর্তনের সাথে সাথে তাপের পরিমাণ ভিন্ন হচ্ছে, দ্যাটস ওয়াই ভরের উপর নির্ভরশীল। আবার উপাদানের উপর নির্ভরশীল। উপাদানের উপর কিভাবে নির্ভরশীল? তুমি যদি 1 কেজি লোহা নাও আর 1 কেজি তামা নাও, 1 কেজি লোহার তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 1 কেজি তামার তাপমাত্রা বাড়াতে ভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়। তার মানে উপাদান পরিবর্তনের সাথে সাথেও কিন্তু তাপের পরিমাণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে তাপ ধারণ ক্ষমতা মূলত হচ্ছে বস্তুর উপাদানের উপর এবং ভরের উপর নির্ভর করে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভর করে, পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগের উপর নির্ভর করে। মানে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা দেখি, আলফা সমান হচ্ছে ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল থেটা। মূল সূত্রটা হচ্ছে এটা দৈর্ঘ্য প্রসারণ সহগের। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কি আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? খেয়াল করো, দৈর্ঘ্য প্রসারণ মানে হচ্ছে ডেল এল সমান হচ্ছে আলফা এল ওয়ান ডেল থেটা। খেয়াল করো, আলফা সমান হচ্ছে ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল থেটা। এই ডেল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, কতটুকু দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে। এল ওয়ান মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, শুরুতে কতটুকু দৈর্ঘ্য ছিল। ডেল থেটা মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন আমাকে বলছে দৈর্ঘ্যের বৃদ্ধি কি কি বিষয়ের উপর নির্ভর করে, যেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তো দৈর্ঘ্য বৃদ্ধি কিসের উপর নির্ভর করতেছে? আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ সহগের উপরে। তারপরে কিসের উপর নির্ভর করতেছে? এল ওয়ান আদি দৈর্ঘ্যের উপরে। তারপর কিসের উপর নির্ভর করতেছে? ডেল থেটা তাপমাত্রার পরিবর্তনের উপরে। আমরা অ্যান্সারে এটাই লিখেছি, আদি দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.4 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বুঝে? এটা অনেক সময় প্রশ্নেও আসতে পারে বা পরীক্ষায়ও আসে যে তামার দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ সহগ কত বা দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, এটা একটু মুখস্থ রাখবা। তো এখন ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বুঝায়? আগে বুঝতে হবে তার ক্ষেত্র প্রসারণ সহগ কি। ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে ওই উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তা 1 কেলভিন কোনো বস্তুর তাপমাত্রা 1 বর্গমিটার কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পায়, সুতরাং এটাই হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ সহগ। তো এটা বলতে কি বুঝায়? এটা বলতে বুঝায় 1 বর্গমিটারের
ক্ষেত্রফলের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে এত, এর ক্ষেত্রে এর ক্ষেত্র প্রসারণ সহগ কত? ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমার কাছে বলা আছে, ক্ষেত্র প্রসারণ সহগ আমার কাছে জানতে চেয়েছে। আমরা জানি কি বিটা সমান হচ্ছে 2 আলফা, মানে ক্ষেত্র প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, ক্ষেত্র প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 11 × 10⁻⁶, তাকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে আমরা এই ক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি? ক্ষেত্র প্রসারণ সহগ পেয়ে যাচ্ছি। কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? এখন আমরা জানি গামা সমান হচ্ছে 3 আলফা, গামা সমান হচ্ছে 3 আলফা, মানে হচ্ছে দৈর্ঘ্য আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। এখন তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে আলফা সমান হবে কি? গামা/3। গামার মান কত বলা আছে? 11 × 10⁻⁶ ডিভাইডেড 3। ক্যালকুলেশন করলে আমরা এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগটা পেয়ে যাচ্ছি। আপেক্ষিক তাপের একক নির্ণয় করো। আমরা জানি আপেক্ষিক তাপ S সমান হচ্ছে Q/m ডেল থিটা। আপেক্ষিক তাপ S সমান হচ্ছে Q/m ডেল থিটা। এই সূত্র যদি তোমাদের পরিচিত না হয় তাহলে অ্যাটলিস্ট এই সূত্রটা তোমাদের পরিচিত, Q সমান ms ডেল থিটা। এই সূত্রটা তোমাদের পরিচিত, কারণ এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়। এইটাকে এইভাবে লেখা যায় যে এখান থেকে S সমান কি লেখা যাবে? Q ঠিক থাকবে, নিচে m আর ডেল থিটা ডিভাইড হবে। Q ঠিক থাকবে, নিচে m আর ডেল থিটা ডিভাইড হবে। আমরা এটাই লিখলাম S সমান Q/m ডেল থিটা। এখন Q হচ্ছে তাপ, তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল। m হচ্ছে ভর, ভরের একক কি? কেজি। ডেল থিটা মানে তাপমাত্রা পরিবর্তন, তো তাপমাত্রা একক কি? কেলভিন। তাহলে জুল ঠিক আছে, কেজি উপরে ওঠার জন্য kg⁻⁴, কে উপরে ওঠার জন্য k⁻⁴, মানে জুল পার কেজি পার কেলভিন। এটাই হচ্ছে আপেক্ষিক তাপের একক। তাপ এক প্রকার শক্তি ব্যাখ্যা করো। তাপ এক প্রকার শক্তি কারণ তাপের কাজ করার সামর্থ্য আছে। বাষ্পীয় ইঞ্জিনে কয়লা পুড়ে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এই তাপশক্তি বয়লারের পানিকে বাষ্পে পরিণত করে এবং বাষ্প ইঞ্জিন চালনা করে। আবার অন্য শক্তিতেও তাপশক্তিতে রূপান্তরিত করা যায়, যেমন পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের জ্বালানি তলে দহনের ফলে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। মানে তাপ এক প্রকার শক্তি, এইটার ব্যাপারটা হচ্ছে কি যে শক্তি বলতে কি বোঝায়? যার কাজ করার সামর্থ্য আছে। তাপের কাজ করার সামর্থ্য আছে, সুতরাং তাপ এক প্রকার শক্তি। কাঁচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন? খেয়াল করো, কাঁচের গ্লাসের মধ্যে পানিতে যদি বরফ দেওয়া হয় তাহলে এর ভেতরে হচ্ছে বিন্দু বিন্দু পানি জমে। অথবা তুমি ধরো হচ্ছে প্রচণ্ড ঠান্ডা কোনো কিছু যদি গ্লাসের মধ্যে ঢালো, দেখবা যে গ্লাসের গায়ে ছোট ছোট পানি জমে যাচ্ছে। এখন কাঁচের গ্লাসে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে। বায়ুতে সবসময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের বাইরের পৃষ্ঠে লেগে ঘনীভূত হয়ে পানি কণায় পরিণত হয়। এই জন্য কাঁচের গ্লাসের পানিতে বরফ দিলে কাঁচের বাইরের গায়ে বিন্দু বিন্দু পানি জমে। মানে বাতাসে তো জলীয় বাষ্প আছে, তুমি যখন এখানে হচ্ছে যে কাঁচের গ্লাসের মধ্যে বরফ দিচ্ছ, এখানে তাপমাত্রা অনেক কম থাকতেছে, যার ফলে তার চারপাশে ছোট ছোট জলীয় বাষ্পগুলা পানিতে পরিণত হয়। পানিতে পরিণত হওয়ার ফলে তোমার সেগুলা গ্লাসের গায়ে জমা হয়ে যায়। তো এই জন্যই হচ্ছে মূলত কাঁচের গ্লাসে যদি আমরা বরফ দিই তাহলে এই ক্ষেত্রে বিন্দু বিন্দু পানি জমে। তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগলে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে Q/ডেলটি। খেয়াল করে, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে, মানে থার্মাল ক্যাপাসিটি। তাহলে আমরা ডেলটি পরিমাণ বাড়াতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে একক পরিমাণ বাড়াতে কতটুকু হবে? Q/ডেল থিটা। আর একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি থার্মাল ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা। তাহলে সি সমান হচ্ছে Q/ডেলটি। এখন আবার একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তো এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি বাড়াতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হলে আপেক্ষিক তাপ হচ্ছে S সমান Q/m ডেলটি। এখন এখানে আছে কি সি সমান Q/ডেলটি, আর এখানে আছে কি S সমান Q/m ডেলটি। আমরা দুটোকে আলাদা করে লিখি। খেয়াল করো, এখানে সি সমান বা থার্মাল ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা সমান হচ্ছে Q/ডেলটি, আর আপেক্ষিক তাপ S সমান হচ্ছে Q/m ডেলটি। এখন এই যে দেখো এই অংশটা সেম না? তাহলে আমি এই অংশটাকে সি দ্বারা সাবস্টিটিউট করে দিতে পারি। তাহলে S সমান 1/m, এটা ঠিক আছে, ইনটু হবে হচ্ছে কি সি। তাহলে S সমান হচ্ছে C/m অথবা সি সমান হচ্ছে SM। এটাই হচ্ছে আমাদের
সম্পর্ক, তাপ ধারণ ক্ষমতার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। এই যে এস সমান হচ্ছে C/m বা সি সমান হচ্ছে SM। গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা আমরা আগে একটা প্রশ্নে পড়ে এসেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে সকল পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন হ্রাস পায়, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ানো হলে গলনাঙ্ক কমে যায়। আর যে সকল পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, তাদের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে গলনাঙ্কের পরিমাণ বৃদ্ধি পায়। এই যে এটাই লেখা আছে, কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস হয়, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রায় গলে। কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায়, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। এটা দেখো, প্রকৃত প্রসারণ আপত প্রসারণ ব্যাখ্যা করো। প্রকৃত মানে হচ্ছে অ্যাকচুয়াল, আর আপত মানে হচ্ছে ধরে নেয়া। হ্যাঁ, তো এখন অ্যাকচুয়াল প্রসারণ জিনিসটাকে ধর, আমি এই জিনিসটাকে তাপ দিলাম, সরাসরি তাপ দিতে পারবো, যার ফলে এটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা আমি ক্যালকুলেশন মানে মেপে টেপে হচ্ছে যে বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে যে যতটুকু তাপ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে তার প্রকৃত প্রসারণ, এটা হচ্ছে তার প্রকৃত প্রসারণ। কিন্তু আপেক্ষিক প্রসারণটা কখন প্রয়োজন হয়? যেমন ধরো পানির ক্ষেত্রে, আমি যদি এটা পাত্রের মধ্যে না রাখি, তাহলে কি পানিকে আমি সরাসরি তাপ দিতে পারবো? মানে পানিকে সরাসরি তাপ দেওয়ার কোনো প্রসিডিওর আছে কিনা? পানিকে তাপ দেওয়ার কিন্তু সরাসরি কোনো প্রসিডিওর নেই, আমাকে অবশ্যই একটা পাত্রে রাখতে হবে, অবশ্যই একটা পাত্রে রাখতে হবে। কারণ পাত্রে রেখে যখন আমি তাপ দিব, তখন সেক্ষেত্রে অবশ্যই পাত্রেরও প্রসারণ ঘটবে। পাত্রে রেখে তাপ দিলে অবশ্যই কি হবে? পাত্রেরও প্রসারণ ঘটবে। পাত্রের প্রসারণ যখন ঘটবে, তখন পানির যে প্রসারণটা আমরা দেখতে পাবো, মানে পাত্রের প্রসারণ সহ পানির যে প্রসারণটা দেখতে পাবো, সেটা আসলে পানির তো অ্যাকচুয়াল প্রসারণ না, সেটা আমাদের ধরে নেয়া যে এতটুকু পানি প্রসারিত হয়েছে। কিন্তু সেক্ষেত্রে পাত্রের প্রসারণটা বাদ দিলে পানি কতটুকু প্রসারিত হয়েছে সেটাকে আমরা বলি প্রকৃত প্রসারণ। তাহলে আপত প্রসারণটা হচ্ছে আমাদের ধরে নেয়া যে এরকমটা হয়েছে, এতটুকু প্রসারিত হয়েছে, এক্ষেত্রে আমরা অন্যান্য জিনিসগুলো মাথায় আনি না। আপত প্রসারণ কখন হয়? আমি পাত্রে রেখে তাপ দেওয়ার পরে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমি দেখে বললাম যে এটাই হচ্ছে যে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আমি এখানে পাত্রের প্রসারণ বিবেচনায় আনলাম না, যেটা আপত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, এটাকে বলা হয় আপত প্রসারণ। অন্যদিকে যদি পাত্রে না রেখে সরাসরি তাপ দেওয়া যেত, তাহলে যে প্রসারণটা হইতো সেটাই হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আমরা মূল পার্থক্যটা ধরবো, প্রকৃত মানে হচ্ছে অ্যাকচুয়াল, সে কতটুকু নিজে বৃদ্ধি পেয়েছে, আর আপত মানে হচ্ছে আমি ধরে নিব, পাত্রের প্রসারণ সহ ধরে নিব। আর যদি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই বা চিত্র এঁকে বুঝাই, তাহলে বিষয়টা এরকম, ধরো আমার এরকম একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে আমি তাপ দিচ্ছি। হ্যাঁ, টেস্ট টিউবের মধ্যে আমি তাপ দিচ্ছি, এখানে হচ্ছে এতটুকু পরিমাণে পানি আছে, এতটুকু পরিমাণে পানি আছে। এখন কি ঘটবে এখানে, যে এতটুকু পরিমাণে পানি আছে, আমি যখন তাপ দিব, তাপ দেওয়ার পর আমার দেখা যাবে পাত্রটা প্রথমে প্রসারিত হবে, কারণ তাপ তো প্রথম পাত্রই পাবে। তো পাত্রটা প্রসারিত হলে পানির উচ্চতা অবশ্যই কমে যাবে, মানে পাত্র বড় হয়ে গেলে পানির উচ্চতা অবশ্যই কমে যাবে। তাহলে পানি এখান থেকে এখানে নেমে আসবে, পানি এখান থেকে এখানে নেমে আসবে। এরপর তাপ দিতে দিতে যেহেতু পাত্রের থেকে পানির প্রসারণ বেশি হবে, তাহলে দেখা যাবে হচ্ছে পানিটা এখানে উঠে আসতেছে। তো তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে পানিটা আমি এতে রেখে গেছি, তাপ দেওয়ার পরে সেটা বিতে উঠে আসছে। মাঝে যে সিতে গেছিল এটা তোমার মাথায় বা কনসেপ্টে থাকবে না। তুমি এতে রেখে গেছো, মানে কি এতে রেখে চলে গেছো, এসে দেখতেছো বিতে আছে, তাহলে তোমার কাছে মনে হবে পানি কতটুকু প্রসারিত হয়েছে, এবি পরিমাণ প্রসারিত হয়েছে। এই এবিটা হচ্ছে তোমার কাছে খালি চোখে দেখে প্রসারণ, এটাকে আমরা বলি আপত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু পানি প্রসারিত হয়েছে, সি থেকে বিতে গেছে, এই সিবিটা হচ্ছে প্রকৃত প্রসারণ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, এক খণ্ড বরফকে ফুটন্ত পানিতে ফেলে দিলে পানি ও বরফের তাপের আদান প্রদান কতক্ষণ চলবে? আমরা তাপ পরিমাপের মূলনীতি থেকে জানি যে ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে। গ্রহণ বর্জন কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ না পর্যন্ত তাপের আদান প্রদান, মানে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তাদের তাপমাত্রা সমান হয়। তো এইখানে যখন আমি ফুটন্ত পানির মধ্যে বরফ ফেলবো, তার মানে দুজন ভিন্ন তাপমাত্রার বস্তু, এদের মধ্যে তাপের আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হবে? যতক্ষণ না পর্যন্ত দুজনের তাপমাত্রা সমান হচ্ছে। এটাই হলো মূল কথা। আমরা টেক্সটে বলতে পারি, পানি ও বরফ গলা পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত তাপের আদান প্রদান চলবে। দুটি বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে আনলে উষ্ণ বস্তু থেকে তাপ বর্জন হবে, আর নিম্ন বস্তু থেকে হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু হচ্ছে তাপ গ্রহণ করবে। তো এই গ্রহণ বর্জন, এই যে
শীতলতর বস্তুতে তাপ প্রবাহিত হয় যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। এক খণ্ড বরফ ফুটন্ত পানিতে ছেড়ে দিলে বরফ গলে যাওয়ার পরেও বরফ গলা পানির তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত ফুটন্ত পানি থেকে তাপ বরফ গলা শীতল পানিতে প্রবাহিত হবে এবং পানীয় বরফ গলা পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত তাপের আদান প্রদান চলবে। সর্বশেষ প্রশ্ন, আপত প্রসারণ পাত্রের উপাদানের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলে যে প্রসারণ পাওয়া যায় তাকে আপত প্রসারণ বলে। একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। এই অবস্থায় তাপ দিলে প্রথমে পাত্রের প্রসারণ ঘটে এবং তারপর তরলের প্রসারণ ঘটে। পাত্রের উপাদানের ভিন্নতার জন্য আপত প্রসারণ ভিন্ন ভিন্ন হতে পারে। তাই আপত প্রসারণ পাত্রের প্রসারণের উপর উপাদানের উপর নির্ভরশীল। মানে ধরো তামার পাত্রে যতটুকু প্রসারণ হয় লোহার পাত্রে ঠিক ততটুকু প্রসারণ নাও হতে পারে, কিংবা ইস্পাতের পাত্রে ততটুকু প্রসারণ নাও হতে পারে। এক একটা উপাদানের প্রসারণ পাত্রের এক এক রকম হতে পারে। যেহেতু এক একটা পাত্রের প্রসারণ এক এক রকম হয়, তাহলে এক একটা পাত্রের ক্ষেত্রে আপত প্রসারণের পরিমাণও এক এক রকম হবে। এই জন্য আপত প্রসারণ পাত্রের উপাদানের উপর নির্ভরশীল। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা, এবং এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি বা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।